হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু আমরা পড়বো জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে। তোমরা জানো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11-এর এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ভিডিওতে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেটা কিন্তু থাকছে আমাদের 4টে বিষয়ের উপর মূলত। যেটা কি না, প্রথমত আমরা করব, দেখতেই পাচ্ছ, বিজারক দ্রব্য সম্পর্কে, বুঝলে? জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য সম্পর্কে। তারপরে আমরা বুঝে নেব যে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে। এটা একটা গুরুত্বপূর্ণ, যে জারণ বিজারণ আলাদা আলাদা ঘটে নাকি সাথে ঘটে, এটা আমাদের করা দরকার। এবং তার সাথে সাথে লাস্ট যে বিষয়টা নিয়ে পড়বো, অর্ধ বিক্রিয়া কাকে বলে। অর্ধ বিক্রিয়া কাকে বলে এটা আমরা কিন্তু করে ফেলবো। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে সেটা কিন্তু লিখে নিও, বুঝে নিও। যদি অসুবিধে হয় কিন্তু ঘুরে ফিরে ভিডিওটাকে আগু পিছু করে সেটা কিন্তু দেখতে পারো। তো চলো শুরু করি। এখন প্রথমে জানবো জারণ বিক্রিয়া কাকে বলে। দেখো, জারণ বিক্রিয়া বলতে কোনো রাসায়নিক বিক্রিয়া, যে কোনো রাসায়নিক বিক্রিয়া দেখবে কোনো অণু, পরমাণু কিংবা হচ্ছে আয়ন আছে, এরা কিন্তু ইলেকট্রন অনেক সময় বর্জন করে। এটাই আমি লিখেছি এখানে, দেখতেই পাচ্ছ যে কোনো রাজ্যের রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, আয়ন এবং অণু, এই তিনটে কথা মাথায় রাখবে। পরমাণু, আয়ন এবং অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাকে কিন্তু জারণ বিক্রিয়া বলে। এটা আমাদের কিন্তু একটা উদাহরণ দিয়ে কিন্তু বোঝা যেতে পারে। যেমন কি, দেখো বলেছে পরমাণু, আয়ন কিংবা অণু, এরা তিনজনে ইলেকট্রন ত্যাগ করলে কিন্তু দেখো, জারণ মানে সহজ কথায় যদি আমি বলি, ইলেকট্রন ত্যাগই মানে জারণ, আর কিছু নয়। এবার আমি উদাহরণস্বরূপ বলতে পারি, একটা পরমাণুর উদাহরণ তোমাদের দিতে পারি। পরমাণুর উদাহরণ কি হতে পারে? দেখো, পরমাণুর উদাহরণ তোমাদের কাছে হতে পারে যে, যেমন ধরো Na, দেখো সোডিয়াম। সোডিয়াম যদি একটা ইলেকট্রন সে ত্যাগ করে তাহলে কি হয় বলতো? Na+ হবে এবং একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে। একই রকম ভাবে তুমি পটাশিয়াম নিতে পারো। পটাশিয়াম, সেও কি করবে? এও একটা ইলেকট্রন ত্যাগ করে, পটাশিয়াম প্লাস আয়ন তৈরি করবে, মানে ক্যাটায়ন তৈরি করবে, আর একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। মানে এই যে দেখতে পাচ্ছ, সোডিয়াম, পটাশিয়াম বা অন্যান্য ধাতুরা এরা ইলেকট্রন ত্যাগ করে, মানে এরা জারণ বিক্রিয়া ঘটায়। সেরকম আবার আমি সংজ্ঞাতে বলেছিলাম যে আয়নও আছে, যারা অলরেডি ইলেকট্রন ত্যাগ করে বসে আছে বা ইলেকট্রন গ্রহণ করে বসে আছে, তারা কিন্তু আবার ইলেকট্রন ত্যাগ করতে পারে। সেরকম উদাহরণ হতে পারে। তাহলে আমরা লিখতে পারি আয়নের একটা উদাহরণ কিন্তু আমরা দেখে নিতে পারি। যেমন কি, যেমন ধরো Fe2+। এই Fe2+ কি করতে পারে? আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেই ইলেকট্রন ত্যাগ করলো, মাথায় কি হলো? প্লাস আয়নের সংখ্যা বেড়ে গেল। তার মানে এই যে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এই যে আয়ন ছিল আগে, সে অলরেডি দুটো ইলেকট্রন ত্যাগ করার অবস্থায় ছিল, তারপরেও সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি করলো না, জারণ ক্রিয়া সংঘটিত করতে পারলো। এছাড়া কোনো অণুও কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিরকম অণু ত্যাগ করতে পারে দেখো, তাহলে অণুর উদাহরণ যদি দিই তাহলে হতে পারে কি, ধরো হাইড্রোজেন। তোমরা হাইড্রোজেনকে ধরতে পারো, যেমন হাইড্রোজেন কি করতে পারে? ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারে। তাহলে এখানে হাইড্রোজেনের অণু আছে এবং প্রত্যেকটা হাইড্রোজেনের অণুতে দেখতেই পাচ্ছ এটা দ্বিপারমাণবিক, দুটো পরমাণু দ্বারা গঠিত। মানে একটি হাইড্রোজেনের অণু একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কি হতো, যদি একটা হাইড্রোজেনের পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে H+ আয়ন আর তার সাথে সাথে একটা ইলেকট্রন, কিন্তু এখানে তো দুটো রয়েছে, তাই জন্য এখানে সামনে শুধু 2 বসিয়ে দিলে আমাদের কাজটা কমপ্লিট হবে। বুঝে গেল? তো মজার কথা আমরা যে দেখলাম যে এখানে দেখো, শুরুতেই আমরা বলছি যে এখানে সোডিয়াম বলো, সোডিয়াম কিংবা হচ্ছে পটাশিয়াম, হ্যাঁ, এরা ইলেকট্রন ত্যাগ করেছে পরমাণু হিসেবে। আয়ন হিসেবে তোমরা দেখছো Fe2+ আয়ন ত্যাগ করেছে, তো ইলেকট্রন ত্যাগ করেছে, এবং লাস্টে অণু হিসেবে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করেছে। তো এইভাবে কোনো পরমাণু, আয়ন কিংবা অণু ইলেকট্রন যদি বর্জন করে, তাকে কিন্তু বলা হয় জারণ বিক্রিয়া। ঠিক তার উল্টো, মানে এরপরে আমরা দেখবো বিজারণ বিক্রিয়া কাকে বলে। বিজারণ বিক্রিয়া ঠিক উল্টো। যেমন পরমাণু, আয়ন এবং অণু, এরা যেমন ইলেকট্রন কি করছিল, ত্যাগ করছিল, এক্ষেত্রে কিন্তু গ্রহণ করবে, আর কিছু নয়, জটিল কিছু নয়, শুধু উদাহরণ দিয়ে বোঝার শুধু বিষয় হয়ে গেল। যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে কি হতে পারে, উদাহরণ দিয়ে আমি যদি বলি যে একটা পরমাণুর উদাহরণ দেন, যে কিনা কি করতে পারে, একটা পরমাণুর উদাহরণ হবে যে কিনা কি ইলেকট্রন গ্রহণ করতে পারে। কি হতে পারে দেখো, ক্লোরিন। ক্লোরিন কি করতে পারে, একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করে নিতে পারে। আর ইলেকট্রনের চার্জ তো জানি, ইলেকট্রন তো মাইনাস, তাই জন্য ক্লোরিনের মাথায় কিন্তু চার্জ হয়ে যাবে মাইনাস। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করলো, তাই জন্য ক্লোরিন পরমাণু হয়ে গেল কি, বিজারণ ঘটনা, বিজারণ বিক্রিয়া ঘটিয়ে দিল বা বিজারিত হলো। আচ্ছা, এখন পরমাণু তো উদাহরণ হলো, একটা আয়ন দিয়েও দেওয়া যেতে পারে। আয়ন, আয়নের কি উদাহরণ হতে পারে, যে কিনা ইলেকট্রন গ্রহণ করতে পারে। চলো না, যে উদাহরণটা আমরা করেছিলাম যে Fe2+ এর কথা, হ্যাঁ, Fe2+ এর কথা, যেমন Fe2+ কি করছিল না, Fe2+ তোমার হচ্ছে একটা ইলেকট্রন আগের বার ত্যাগ করেছিল, তাই জন্য Fe3+ হয়েছিল। এমনও তো হতে পারে, হতে পারে বলতে হয় যে Fe2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হয়েছে, ধাতুতে সে পরিণত হয়ে গেল।
আয়ন থেকে তার পরমাণুতে পরিণত হয়েছে, হতে পারে এই যে ইলেকট্রন গ্রহণ হলো, এটাও তো এক প্রকারের বিজারণ, বুঝলি? আচ্ছা, এবারে তোমরা দেখো যদি কোনো অণু হয়, অণুর উদাহরণ হতে পারে, যেমন দেখো ব্রোমিন, ব্রোমিন Br2, এ কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। দেখো যেহেতু এখানে দুটো ব্রোমিন আছে না, তাহলে একটা ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে দুটো ব্রোমিন কটা লাগবে? দুটো নিশ্চয়ই নেবে। তাহলে কি হবে? তাহলে হবে ব্রোমিন মাইনাস। কিন্তু এখানে দুটো ব্রোমিন আছে, তাই ব্যালেন্স করার জন্য বা এমনিতেই যদি আমরা বুঝে দেখি যে দুটো ব্রোমিন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো Br মাইনাস গ্রহণ করেছে। এই যে মধ্যা কথা আমরা দেখলাম, কি দেখলাম বলতো? আমরা যে দেখলাম যে এখানে যে এই যে ইলেকট্রন গ্রহণ হয়েছে, পরের লাইনেও গ্রহণ হয়েছে এবং তারপরেও গ্রহণ হয়েছে, সেটা পরমাণু হোক, আয়ন হোক বা অণু হোক, এরা ইলেকট্রন গ্রহণ করছে বলে এরা কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটালো। তার মানে আমরা অবশ্যই এই বিষয়টাকে রপ্ত করতে পারলাম যে কোন সংখ্যাটা দেখেই তোমরা বুঝে নেবে যে কি বিষয়টা আছে, বুঝে গেছো? যে জারণ বিজারণ কিন্তু কঠিন জিনিস নয়। কোনো পরমাণু, আয়ন কিংবা ইলেকট্রন অণু এরা যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সেক্ষেত্রে জারণ হচ্ছে, ঠিক তার উল্টো যদি গ্রহণ করে তাহলে কিন্তু হচ্ছে বিজারণ, বুঝে গেল? এগুলো কিন্তু কঠিন কিছু নয়, শুধু আমাদের মনে রাখার পালা যে বিষয়টা কি। এগুলো না জানলে আবার কি বৃহত্তর আমাদের সমস্যা। এগুলো পরীক্ষা কিন্তু 11-এ আসে কম, কিন্তু এগুলো বেস, এগুলো না জানলে কিন্তু তুমি সামনের দিকে এগোতে পারবে না, বা মাঝখান থেকে কোনো একটা কঠিন রিয়াকশন তোমরা করতে পারবে না। আমরা এই চ্যাপ্টার তো করছি, দেখবো ধীরে ধীরে যে কোন কোন জায়গায় এইসব বিষয়গুলো লেগে যায়। আচ্ছা, তাহলে জারণ বিজারণ বিষয়টা আমাদের চলে গেল, সমস্যা দূর হলো। এরপরে আমরা শিখবো জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, এবং এই সাথে আমরা শিখে নেব জারক দ্রব্য বিজারক দ্রব্য। এর জন্য কিন্তু আমাকে একটা উদাহরণ নিতে হবে। যেমনটা কি না, এখান থেকে তোমরা নিতে পারো, যেমন হচ্ছে জেডেন জিঙ্কের সাথে কার বিক্রিয়া করে? কপার সালফেট CuSO4 বিক্রিয়া করলে কি হয় বলো তো? বিক্রিয়া করলে যেটা হবে সেটা হচ্ছে জিঙ্কের গায়ে এই যে SO4টা চলে যাবে, কপারের SO4টা জিঙ্কের গায়ে চলে যাবে, মানে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝে গেল? এটা একটা প্রতিস্থাপন, প্লাস হচ্ছে উৎপন্ন করবে কপার উৎপন্ন করবে। এই যে একটা বিক্রিয়া হলো, এই বিক্রিয়া থেকে জারণ বিজারণ আমাদের কিন্তু বুঝতে হবে, জারণ বিজারণ যে একই সঙ্গে ঘটে বুঝতে হবে। তো বুঝতে গেলে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে বলো তো? এই বিক্রিয়া থেকে আমাদের বুঝে নিতে হবে যে আয়নিক ফর্মটা কি। আয়নিক ফর্ম মানে কি? দেখো জিঙ্ক যে এখানে আছে, এটার আয়নিক ফর্ম লিখলে এরকম হয় বাবু, যে প্রথমে আমরা করে নিতে পারি যে জিঙ্ক বলে Zn, প্লাস করবো কি কপারের এই SO4, তোমরা জানো আমরা জারণ সংখ্যা বার করেছিলাম যে SO4 একটা মূলক যে কিনা 2 মাইনাস হয়, তাহলে 2 মাইনাস নিয়ে চলে গেলে কপার 2 প্লাস আয়নে পড়ে থাকবে। দ্রবণে কপার হবে, এটা দ্রবণে কিন্তু কপার 2 প্লাস আয়নে পড়ে থাকবে, এবং দ্রবণে উৎপন্ন হবে Zn2 প্লাস হবে কপার, বুঝে গেছে? তাহলে এইটা আয়নিক ফর্মে যদি করে ফেলতে পারো তাহলে আর কোনো অসুবিধা রইল না। এরপর এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে জারণ এবং বিজারণ খুঁজে বার করা, যে কে ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে। দেখো এখন জিঙ্কের অবস্থা এবং পরে জিঙ্কের অবস্থা, কোনো একটা বিক্রিয়া দেখো জিঙ্ক আগে কি ছিল? মুক্ত অবস্থায় ছিল, আমরা শিখেছি মুক্ত অবস্থায়, তাহলে তার জারণ সংখ্যা থাকে চিহ্ন, এবং পরে কি হয়েছে? প্লাস আয়ন, মানে ইলেকট্রন ত্যাগ করেছে বলে সে কিন্তু কি হয়েছে না হচ্ছে প্লাস আয়ন হয়েছে। কটা ইলেকট্রন ত্যাগ করেছে? না, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। তো ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ, এটা আমরা শিখেছি, আমরা লিখে দেবো জারণ। অপরদিকে কপার থেকে দেখো কপার 2 প্লাস আয়ন হয়েছে কপারে, মানে কপার তো মুক্ত অবস্থা আছে, মুক্ত অবস্থা হলে আমরা কি জানি যে জারণ সংখ্যা 0, তাই না? মুক্ত অবস্থা থাকলে জারণ সংখ্যা 0, তাহলে কপার 2 প্লাস থেকে হয়েছে 0, তার মানে ইলেকট্রন গ্রহণ করার ফলে আয়নটা প্রশমিত হয়েছে, তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে বলে এটাকে আমরা বলছি বিজারণ। কি বলবো? বিজারণ বলবো, বুঝে গেল? তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি শিখলাম? যে জারণ এবং বিজারণ প্রথমে বার করে নিলাম, বুঝে গেছে? এইবার এটাকে ব্যাখ্যা করা যায় এইভাবে যে কোনো একটা দ্রবণে, কোনো একটা কি বলছি, যে কোনো একটা দ্রবণে আমরা কি করতে পারি না, কোনো একটা দ্রবণ আছে, সেই দ্রবণে যখন জিঙ্ক আয়ন আছে, আবার কপার 2 প্লাস আয়ন আছে, কপার 2 প্লাস আয়ন হয়েছে, তার মানে কপার 2 প্লাস আয়ন হয়েছে, জিঙ্ক আছে, জিঙ্ক থেকে দেখতে পাচ্ছি আমরা Zn2 প্লাস হয়েছে, Zn2 প্লাস, আবার কপার থেকে আমরা দেখতে পাচ্ছি কপার 2 প্লাস আয়ন থেকে কপার হয়েছে। তার মানে একটা দ্রবণে কোনো একটা পরমাণু, যেমন এখানে হচ্ছে তোমার হচ্ছে জিঙ্ক, সে কি করছে? দুটো ইলেকট্রন ত্যাগ করছে, তার জন্যই তো সে Zn2 প্লাস আয়ন হয়েছে। এবং অপরদিকে তুমি দেখো না, ওই দ্রবণে উপস্থিত থাকা অন্য একটা আয়ন যেমন কপার 2 প্লাস, সে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে কপার আয়নে পরিণত হলো, তাই সে বিজারিত হয়েছে। তাহলে কোনো একটি দ্রবণে ইলেকট্রন দাতা উপস্থিত, আবার সেই দ্রবণে অপর একটা আয়ন আছে যে কিনা ইলেকট্রন গ্রহণ করতে পারে। সে তাহলে দেখতেই পাচ্ছি যে একজন ইলেকট্রন দান করলো, দান করে জারিত হলো, অন্যজন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো। এই জারণ একটা মাধ্যমে, জারণ বিজারণ তাই আমরা বলতে পারি একই সঙ্গে ঘটে, বুঝে গেছে? তাহলে কোনো একটা দ্রবণে, যেমন আমি পার্টিকুলারলি এখানে দেখে তোমরা বলে দিও
বা লিখতে পারো যদি পরে পরীক্ষায়, তাহলে যে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন হলো, অপরদিকে ওই দ্রবণে উপস্থিত কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ আয়নের সিউ পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে কি একজন ইলেকট্রন ত্যাগ করলো দিয়ে জারিত হলো, অন্যজন গ্রহণ করলো, তাই জারণ বিজারণ বলা যায় যে একই সাথে সংঘটিত হয়। এটা গেল। এরপর এই উত্তরটা আমাদের কমপ্লিট হলেও একটা বিষয় আমাদের কিন্তু কমপ্লিট হয়নি, যে জারক দ্রব্য আর বিজারক দ্রব্য কাকে বলে। বুঝতে পারলে? কাকে বলে জারক দ্রব্য কাকে বলে এবং বিজারক দ্রব্য কাকে বলে। আমরা নিচে লিখব জারক দ্রব্য কাকে বলে, এবং একই সাথে লিখব যে বিজারক দ্রব্য আমরা কাকে বলে বা চিনব কি বলে। বিজারক দ্রব্য এবং বিজারক দ্রব্য চিনব কি করে। প্রথমে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জারক দ্রব্য বিজারক দ্রব্য চেনা যায় না। তবে আমি যে পদ্ধতিটা বলছি তোমরা খেয়াল করো, সংজ্ঞার সাথে অবশ্যই বলবো, মিলিয়ে দেবো বইতে যেরকম আছে সেটা তোমরা দেখতে পাবে, পরে বুঝতে হয়তো অনেকের অসুবিধা হয়, কিন্তু এই বিষয়টা তোমরা খেয়াল করো তো, যে এইখানে যে দেখো জিঙ্ক থেকে Zn2+ আয়ন হয়েছে, জিঙ্ক থেকে কি হয়েছে Zn2+ আয়ন হয়েছে, জিঙ্ক থেকে Zn2+ আয়ন হয়েছে, এদের মধ্যে কি হয়েছে এই জারণ হয়েছে, এদের মধ্যে কি হয়েছে জারণ হয়েছে। দেখবে যাদের মধ্যে জারণ হয় ঠিক অপোজিটে যে বসে আছে যে বিক্রিয়ক পদার্থটা, যেমন যে কপার, সে এদের জারণ করাতে সাহায্য করেছে, সেই হয় জারক পদার্থ। জারণ যাদের মধ্যে হয় অপোজিট যে থাকে সে কিন্তু জারক পদার্থ হিসেবে কাজ করে। যেমন তাহলে এখানে হলো জারক পদার্থটা হবে, জারক পদার্থ বলতে পারো যে হচ্ছে কপার 2+ আয়ন। বোঝা গেছে? ঠিক অন্য হিসেব যদি বলো যে কপার 2+ আয়ন থেকে স্যার কপার আয়নে গেছে, কপারে পরিণত হয়েছে কপার 2+ থেকে, তাহলে ইলেকট্রন সেখানে গ্রহণ হয়েছে, বিজারিত হয়েছে, তার মানে ঠিক তার অপোজিটে যে আছে সেই বিজারণটা ঘটিয়েছে, তাই জন্য সে হচ্ছে বিজারক পদার্থ। মানে এখানে তোমরা বলতে পারো Zn হচ্ছে বিজারক পদার্থ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি যেভাবে বললাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায়, বুঝলে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তোমরা দেখবে যখন জারণ ঘটে বিজারণ ঘটে, ঠিক খেয়াল করবে যাদের মধ্যে জারণ ঘটেছে অপোজিটে যে বিজারক পদার্থটা, অপোজিটে যে আমার রিয়াক্টেন্ট পড়ে আছে, বিক্রিয়ক পদার্থটা পড়ে আছে, সেই হচ্ছে কিন্তু জারক। আবার বিজারণ যাদের মধ্যে ঘটেছে, যেমন কপার থেকে কপার পরমাণুতে পরিণত হয়েছে, সেখানে কিন্তু তোমার জিঙ্ক হচ্ছে বিজারক হিসেবে কাজ করছে। আবার যদি সংজ্ঞা করতে চাও, তোমাদের পরীক্ষা যদি পড়ে সংজ্ঞা, তাহলে তোমরা সংজ্ঞা এইভাবে লিখতে পারো। দেখো জিঙ্কের দিকে তাকাও, জিঙ্ক কি করেছে, জিঙ্ক থেকে Zn2+ আয়ন, 2+ আয়ন মানে ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে বিজারক পদার্থ, এ তো বিজারক পদার্থ। এর সংজ্ঞায় তোমরা লিখতে পারো যে পদার্থ, এই যে বিজারক পদার্থের সংজ্ঞায় তোমরা লিখতে পারো যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে এবং ত্যাগ করে কি করেছে না, ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে, এটা বলতে পারো, তাকে জারক পদার্থ বা বিজারক পদার্থ বলে। উল্টো করে কিন্তু জারক পদার্থের সংজ্ঞা দেওয়া যায়। জারক পদার্থ কি, এখানে কপার কি করেছে না, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ও তো জারক পদার্থ, তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করলো, তাই জন্য ওর সংজ্ঞায় আমরা লিখতে পারি যে সমস্ত পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে জারিত হয়, নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে। বুঝে গেছে? ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হলো, অন্যকে কিন্তু জারিত করলো, তাদের কিন্তু বলে জারক পদার্থ। বুঝে গেছে? তো এখানে জারক পদার্থ হিসেবে তাহলে কার নাম উঠে আসছে না, কপার 2+ আয়ন, আর অন্যদিকে কি আছে না, জিঙ্ক বিজারক দ্রব্য হিসেবে Zn। আশা করি বোঝা গেছে যে জারক পদার্থ এবং বিজারক পদার্থ বলতে কি বোঝায়। আচ্ছা, এরপরে হচ্ছে অর্ধ বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়া, এটা তোমাদের কাছে নতুন, এতক্ষণ তোমরা ক্লাস 10-এ জারণ বিজারণের ইলেকট্রনীয় তথ্যগুলো পড়েছিলে, যে জারক পদার্থ কোনটা, যা বিজারক পদার্থ কোনটা, কিংবা জারণ বিজারণ বিক্রিয়া তোমরা আগে শিখেছিলে, আজকে শিখলে। এবার কিন্তু একটা নতুন বিষয়, সেটা হচ্ছে অর্ধ বিক্রিয়া। দেখো আমি উদাহরণ দিয়ে যদি বলি তাহলে কিন্তু দেখতে পাবে যে Zn প্লাস হচ্ছে কপার সালফেট CuSO4, দেখলাম এক্ষুনি বিক্রিয়া করে Zn(SO4) প্লাস কপার আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, এর আয়নিক ফর্মটা আমরা কি করেছিলাম, যে Zn প্লাস হচ্ছে Cu2+ থেকে হয়েছিল কি Zn2+ প্লাস হচ্ছিল কপার, আয়ন। এই যে আয়নিক ফর্মটা হলো, এই আয়নিক ফর্মে তোমরা একটু আগেই দেখলে যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটিয়েছে, অপরদিকে কিন্তু কপার ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে বা কপারে পরিণত হয়েছে। তাহলে এটা হয়েছে জারণ, আর এটা তোমার হয়েছে কি বিজারণ হয়েছে।
এখন এই যে জারণ বিজারণ তোমরা বুঝে গেলে, এই জারণ বিজারণ দেখো তো এই রিয়াকশনে একজন জারিত হলো একজন বিজারিত হলো, জারণ বিজারণ এই একই সাথে ঘটে বলে কিন্তু একে আমরা কি বলি রেডক্স রিয়াকশন বলি ইংরেজি টার্মে, বা বাংলাতে বলি জারণ বিজারণ, রেডক্স রিয়াকশন। এই কথা তোমরা কিন্তু ক্লাসে স্যারেদের সাথে যখন ক্লাস করবে স্যারেদের সঙ্গে সঙ্গে গল্পটা শুনবে যে জারণ বিজারণকে একই সাথে রেডক্স বলে, বারবার স্যার বলবে এটা রেডক্স রিয়াকশন বলে। যাই হোক, এখানে আমরা দেখবো যে একটা রিয়াকশনে বা একটা বিক্রিয়াতে জিঙ্ক Zn2+ এবং কপার আয়নে থেকে কপারে পরিণত হয়েছে। তো এখানে দুটো ঘটনা ঘটেছে বলে আমাদের পরিষ্কার করে মনে হচ্ছে। কি বলতো, একজন ইলেকট্রন ত্যাগ করে জারিত হলো, একজন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো। তো এই যে দুটো ঘটনা একই সাথে ঘটলো, এই ঘটনা দুটোকে যদি আলাদা করা যায়, মানে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় একটু আগেই আমরা পড়ে আসলাম যে সেখানে কিন্তু একজন ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে একজন জারিত একজন বিজারিত হয়। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া বলতে দুটো পার্ট, দুটো অংশ বোঝায়। এক জায়গায় জারিত হলো, একই সঙ্গে সেই বিক্রিয়া বিজারিত হলো। এই যে জারণ অংশ আর বিজারণ অংশ, এদেরকেই আলাদা আলাদা করে বলে অর্ধ বিক্রিয়া। জারণকে বলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণকে বলে বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে আমি যদি লিখি এই জারণ বিজারণ একসাথে ঘটে, একে বলে রেডক্স রিয়াকশন, তাহলে এইভাবে লেখা যাবে যে রেডক্স বিক্রিয়া কাকে বলে না, দুটো জারণ বিজারণ একই সাথে ঘটলে তাকে জারণ বিজারণ বা ইংরেজিতে রেডক্স বিক্রিয়া বলে। রেডক্স বিক্রিয়া সমান কি, দুটো ঘটনা ঘটলো না, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণ ঘটলো বিজারণ ঘটলো, হাফ করে দুটোকে যোগ করলেই তো টোটাল বিক্রিয়াটা হলো। তাই জন্য জারণকে আমরা বলতে পারি জারণ অর্ধ বিক্রিয়া এবং যোগ করে দেব তার সাথে বিজারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে রেডক্স রিয়াকশন মানে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এখানে আমরা একটা কাজ করতে পারি ভালো করে বোঝার জন্য, যে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া কি করে হলো সেটা আমরা দেখতে পারি। যে এখানে কই দেখান তো যে জারণ কি করে হলো, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা আমরা করতে পারি। যেমন ধরো তোমরা কি করবে, প্রথমে জারণ অর্ধ বিক্রিয়া বলে লিখবে, জারণ অর্ধ বিক্রিয়া লিখলে, নিচে লিখবে বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া বলে তোমরা লিখে নেবে। ঠিক আছে, বিজারণ অর্ধ বিক্রিয়া বলে লিখে নেবে। এখন জারণ অর্ধ বিক্রিয়া কোনটা বলো তো, এই যে জিঙ্ক থেকে ঘটেছে, জিঙ্ক থেকে Zn2+, তাহলে ওটা লিখলো জিঙ্ক Zn, তীর চিহ্ন দেওয়ার পরে Zn2+ লিখে ফেলো। পরেরটা কি হলো, পরে হচ্ছে বিজারণের ক্ষেত্রে Cu কপার 2+ আয়ন থেকে একদম সরাসরি তোমরা এখানে এটা করতে পারো যে তীর চিহ্ন দিয়ে লিখে ফেলো কপার। এইটা কিন্তু হলো জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার এই দুটো বিক্রিয়াকে একটু ব্যালেন্স করতে হবে আয়নিক ফর্মে। যেমন ধরো জিঙ্ক, ওপরটায় দেখো জিঙ্ক কি করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে। তো কটা ইলেকট্রন ত্যাগ করেছে? দুটো, কারণ 2+ আয়ন হচ্ছে মানে কি দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। একই রকম ভাবে কপার 2+ থেকে কপারে পৌঁছে গেছে, কোনো আধান নেই, তার মানে নিশ্চয়ই সে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। দ্রবণে তো এটাই ঘটেছে, যে দ্রবণে কি করেছে, একটা জারণ অর্ধ বিক্রিয়া করেছে যেখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, অপর দিকে কি করেছে না হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়ায় কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই উপরের বিক্রিয়াটা একটা হাফ বিক্রিয়া, পরেরটা হাফ বিক্রিয়া, এই দুটোকে একটা যোগ করে দাও না, যোগ করে দিলে যেটা দাঁড়াবে আলটিমেটলি সেটা আমরা পাবো কি, আলটিমেটলি আমরা পেয়ে যাবো তীর চিহ্নের বাঁ দিকে আছে জিঙ্ক, লিখে ফেলো জিঙ্ক প্লাস কপার 2+ প্লাস দুটো ইলেকট্রন, অপর দিকে Zn2+ প্লাস কপার প্লাস দুটো ইলেকট্রন। এখন উভয় দিকে দুটো ইলেকট্রন কেটে দাও, উভয় ইলেকট্রন কেটে দিলে কি হবে, এই আলটিমেটলি পড়ে থাকছে Zn কপার 2+ আর এদিকে Zn2+ কপার। দেখো আমরা এই রিয়াকশনই তো করেছিলাম, যেখানে Zn প্লাস কপার 2+ আয়ন এবং সেখান থেকে হচ্ছে Zn2+ এবং কপার আয়ন। তার মানে দেখলে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু দুটো ঘটনা ঘটে, একটা জারণ একটা বিজারণ। তাই জারণ বিজারণ একই সাথে ঘটেই টোটাল বিক্রিয়াকে যেহেতু কমপ্লিট করে, তার জন্য জারণকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অংশটাকে বিজারণ অর্ধ বিক্রিয়া হিসেবে লিখতে পারি। এই জারণ বিজারণ একই সাথে ঘটে বলে এইসব বিক্রিয়াকে ইংরেজিতে আমরা বলি রেডক্স রিয়াকশন। বুঝলে?
এই গেল তোমাদের আজকের অংশ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের ঘন্টা বেজে গেছে, পড়াশোনা শুরু করে দাও। কোনো রকম অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোন বিষয়ের উপর তোমরা আলোচনা চাও, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।